অনুষ্ঠিত হবে আগামী 1 জুন। এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে আজকে এই চালতাবেড়িয়া তেঁতুলতলা মোড়ে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে আমি আলোচনা শুনছি, তার আগেও আলোচনা হয়েছে। যারা আলোচনা এতক্ষণ করেছেন তারা খুবই সুন্দরভাবে আপনাদের সামনে আলোচনা করেছেন। সভাপতি এখানে ঘোষণা করেছে যে শতরূপ ঘোষ আসছে, তিনিও আপনাদের সামনে খুব সুন্দরভাবে বলবেন। কাজে আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না, খুব অল্প সময়ের মধ্যে 2-3টি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। শ্রদ্ধেয় সভাপতি আজকের এই সভার মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেতৃত্ব এবং আমার সামনে যে সমস্ত ভাই বন্ধু মা ও বোনেরা উপস্থিত আছেন, সেই সঙ্গে দেখলাম যে অনেক দূর পর্যন্ত মাইক লাগানো আছে। বাড়িতে বসে থেকেও আমার যে সমস্ত ভাই বন্ধু মা বোনেরা আমাদের এই আলোচনা শুনছেন, আমি সকলকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে শুরুতেই অভিনন্দন, ধন্যবাদ, সালাম এবং নমস্কার জানাচ্ছি। মূলত 3টে দল এখানে লড়াই করছে। এক হচ্ছে সিপিআইএম, 2 হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর 3 হচ্ছে বিজেপি। আমরা বলছি যে সিপিআইএম এর যে ক্যান্ডিডেট আছে সৃজন ভট্টাচার্য, তাকে ভোট দিতে হবে। তো দিতে হবে, তো কেন দিতে হবে? তার তো কিছু কারণ আছে। তাহলে সেইগুলা ইতিমধ্যে আপনারা জানেন, ওই একই কথা আমি আবার বলবো। আর বিজেপি আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না। তো তাহলে ওদেরকে যদি ভোট দেওয়া না যায়, তাহলে তার পেছনেও কিছু কারণ আছে। আমরা যখন মানুষকে যে কোনো বিষয়ে কথা দিই, তখন সেই কথা রাখতে হয়। আর আমি আপনাকে কথা দিলাম, কথা দেওয়ার পর যদি আমি কথা না রাখি, তাহলে আপনি আমাকে কি বলবেন? বেঈমান। তো তৃণমূল কংগ্রেস আর বিজেপি হচ্ছে বেঈমান। এই বেঈমানদেরকে ভোট দেওয়া যাবে না। এখন তো তৃণমূল কংগ্রেস আর বিজেপির বন্ধুরাও আলোচনা শুনছেন। তো ওরা কি কথা দিয়েছিল আর কি কথা রাখেনি, সেইটা তো আমাদের বলতে হবে। 2014 সাল, 10 বছর হয়ে গেছে, গোটা ভারতবর্ষে বিজেপি প্রচার করেছিল। এই যে ভোট হচ্ছে না, ভোটের সময় দেখবেন যে কোন দল আগামী 5 বছরে মানুষের সুবিধার জন্য কি কি কাজ করবে, তার জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়, মোটা বই ছাপানো হয়। ওই বই আমরা কেউ পড়ি না, কিন্তু নেতারা যে কথাগুলি বলে, প্রতিশ্রুতি দেয়, সেইগুলা আমাদের কিছু কিছু মনে থাকে। তো 2014 সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গোটা ভারতবর্ষ জুড়ে যে কথাগুলি বলেছিলেন, আমরা এখনো কিছু কিছু কথা মনে রেখেছি। তার প্রথমেই বলেছিলেন যে গোটা দেশে বিজেপিকে ভোট দাও। বিজেপি যদি সরকার তৈরি করতে পারে আর আমি নরেন্দ্র মোদী যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হই, তাহলে কথা দিচ্ছি সরকার গড়ার 100 দিনের মধ্যে বিদেশে যত কালো টাকা আছে ভারতবর্ষের সব ঘুরিয়ে আনবো। আর শুধু ঘুরিয়ে আনবো না, হিসাব করে উনি বলেছিলেন যে সেই টাকা প্রত্যেকটা ভারতবাসীর মাথাতে ভাগ করে দিলে 15 লক্ষ টাকা করে হয়, যা আপনাদেরকে দেওয়া হবে। 1 নম্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন 2014 সালে। 100 দিন নয়, 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। বিদেশ থেকে কালো টাকা এসছে।
আপনাদের অ্যাকাউন্টে 15 লক্ষ নাই, 15 টাকা দিয়েছে? যে কালো টাকা আনলাম তার এই 15 টাকা আপনার অ্যাকাউন্টে দিলাম। দ্বিতীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি শুধু প্রধানমন্ত্রী হলেই এই যে বেকার যুবদের যে যন্ত্রণা জীবনে থাকবে না, বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর পার্মানেন্ট চাকরি হবে। তাহলে আপনাদের এই অঞ্চলও বাদ থাকার কথা না? এখানেও আপনাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, অনেকে বিএড করিয়েছেন, ডিএড করিয়েছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, এমনকি ডক্টরেট করেছে। এরকম অনেক খুঁজতে গেলে আমরা পাবো। চাকরি পেয়েছে? তাহলে বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি হওয়া মানে 10 বছরে 20 কোটি বেকার যুবক যুবতীর চাকরি হওয়ার কথা। ওসব হয়নি, দেয়নি। তৃতীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি সরকার তৈরি হলে কৃষকের আর কান্না থাকবে না, কৃষকের ইনকাম ডবল করে দেওয়া হবে, সার বীজ কীটনাশক কৃষি সহায়ক সরঞ্জাম এবং সেচের দাম বিনা পয়সায় দেওয়া হবে, ভর্তুকিতে দেওয়া হবে। হয়নি ওসব। বিকাশ দা বলছিলেন, সামান্য কিছু বলেছে, শুনেছেন, দিল্লিতে গিয়েছিলেন কৃষক মুভমেন্টে। আর মা বোনেদের সম্মান রক্ষা করা হবে। সর্বোপরি মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে সুরক্ষিত করা হবে। আমি আর বাড়াচ্ছি না। এই কথাগুলি কি আমরা ভুলে গেছি 2014 সালে? তো মানুষ ভাবলো যে ঠিকই আছে, 5 বছর সময়কাল বোধহয় খুব কম। 2019 সালে আবার ভোট দিয়ে জিতিয়েছে। এখন 2024 সাল, 2টো টার্ম অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে বিজেপির এখানে যে দাঁড়িয়েছে সে বেঈমান নয়, দলটাই বেঈমান। ও ঠিক করবে, বিজেপিকে এখান থেকে যাকে পাস করাবেন সে গিয়ে ঠিক করবে যে এইগুলা হবে কি হবে না। তা ঠিক করবে ওই আরএসএস আর বিজেপি দিল্লিতে যারা বসে আছে তারা। কাজে 2014 সালে যা কথা দিয়েছিল তাই একটাও পালন করেনি। তো তাহলে তাদেরকে বেঈমান বলতে পারি না? অসুবিধা আছে কিছু বেঈমান বলতে? এই কারণেই ভোটটা দেওয়া যাবে না যে 2014 সালে যা বলেছিলে তার একটাও বাস্তবায়িত করনি। আর আজকে 2024 সালে তোমাদের নির্বাচনী ইশতেহার, আগামী 5 বছরের জন্য প্রতিশ্রুতি কি? ওরা একটাই কথা বলবে যে আমরা বলেছিলাম অযোধ্যায় রাম মন্দির তৈরি করে দেব, রাম মন্দির অলরেডি তৈরি হয়েছে, এবার আমাকে ভোট দেন, এবার প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করব। এই হচ্ছে নির্বাচনী ইশতেহার এবং অন্যতম প্রধান না মূল এজেন্ডা, আর কোনো এজেন্ডা নেই। তো সেটা হবে। এখানে আমরা যারা হিন্দু প্রধান মানুষ আছি, যারা আমার আলোচনা শুনছেন, তারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে ঠিকই তো, ভারতবর্ষে এত হিন্দুদের বাস, কাজে ভারতবর্ষকে যদি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় তাহলে অসুবিধা কি? মনে মনে খুশি হতে পারে, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি পরে সে ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে বাদ থাকলো তৃণমূল কংগ্রেস, এদেরকে ভোট দিবেন কেন? এই একই রকম প্রতিশ্রুতি দিয়েছে, আলাদা কিচ্ছু নাই। ও বলেছিল যে কি 2011 সালে শুধু একবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দেখেন, তৈরি করেন, আমি বছরে পশ্চিম বাংলায় 2 লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি দেবো, পার্মানেন্ট, কথা দিচ্ছি। কারো পড়াশোনার কোনো অসুবিধা হবে না, একদম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করতে পারবে। কোনো কৃষকের চোখের পানি আমি ফেলতে দেব না, কৃষকের মুখে হাসি ফুটাবো, মা বোনেদের সম্মান রক্ষা করব, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে রক্ষা করব, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, স্বাস্থ্যের উন্নতি হবে। বাস্তব অভিজ্ঞতা কি বলছে আপনাদের? বছরে 2 লাখ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে। তো হয়েছে, তার হাল কি সেটা বুঝতেই পারছেন যে কেমন ভাবে হয়েছে। তাহলে ওই ভদ্র মহিলা যা বলে একটাও সত্যি কথা বলে না, আর মানুষকে যা কথা দেয় তা একটাও করে না, আর যেগুলো বলে না সেগুলো বাস্তবায়িত করে। ও কি ইমানদার নাকি? ও বেঈমান। কাজে ওই বেঈমানকেও ভোট দেওয়া যাবে না। এখানে যে মামনি দাঁড়িয়েছে ও কিছু না, ও কি করবে? ওই আগের বারও এখানে আরেক মামনি দাঁড়িয়েছিল,
তাকে আপনারা জিতিয়েছিলেন, কদিন এখানে পেয়েছেন, আপনাদের কি কাজ করেছে তা আপনারাই বুঝছেন আপনাদের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে। আমি ওই সব আলোচনায় যেতে চাইছি। তাহলে এখন বলছি যে সৃজনকে ভোট দিতে হবে। তাহলে সৃজনকে ভোট দিলে আমরা এই মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সৃজনকে ভোট দিয়ে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন আর দিল্লিতে যদি ইন্ডিয়া জোটের সরকার তৈরি হয়, তাহলে আমাদের প্রথম কাজটাই হবে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে দিদিমণি বলছেন না যে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই ভোটটা কি কোনো রাজ্য সরকার তৈরির ভোট হচ্ছে? এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তৈরির ভোট, দিল্লির সরকার তৈরির ভোট হচ্ছে। তাহলে পশ্চিম বাংলার 42টা সিটেও যদি তৃণমূল কংগ্রেস 0 পায়, 0 পায়, তবুও তো মমতা ব্যানার্জি আরো 2 বছর ক্ষমতায় থাকবে। তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? মানে আরো 2 বছর লক্ষ্মীর ভান্ডার চলবে, কেউ বন্ধ করতে পারবে না। তাহলে এই ভোটের সাথে লক্ষ্মীর ভান্ডারের কি সম্পর্ক? ঘুরিয়ে হুমকিটা মমতা ব্যানার্জি দিচ্ছেন যে এই ভোটে যদি আমাকে না জেতাও তাহলে লক্ষ্মীর ভান্ডার আর 2 বছর পর্যন্ত আমি অপেক্ষা করব না, তার আগেই বন্ধ করে দেব। তার জন্যই লক্ষ্মীর ভান্ডারটা দিতে হবে, ভোটটা তাকে দিতে হবে। তা আমরা বলছি যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে 1000 টাকায় কারো সংসার চলে না। ওটা 500 ছিল, ভোটের আগে বাড়িয়ে 1000 করেছে। তাহলে মিনিমাম সরকার চালাতে গেলে যে অর্থটুকুর প্রয়োজন, আমরা বলছি যে এইখান থেকে সৃজনকে এমপি করে পাঠান আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হোক। যাদের অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকছে তাদের অ্যাকাউন্টে জুন 2024 থেকে 1 লাখ ঢুকবে বছরে, যেটা মাসে ভাগ করলে দাঁড়ায় 8333 টাকা। এটাই হচ্ছে নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা করেছি। তাহলে দেখতে হবে এবার যে ওদের মতো আমরাও বেঈমান নাকি আমাদেরকে ভোট দেওয়ার পর জেতালেন, আমরা সরকার তৈরি করলাম আর তারপরে আপনাদের কথা রাখলাম না। তাহলে সামনে 5 বছরে বলার সুযোগ থাকবে আপনাদের যে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিল সিপিআইএম এর এক ছোট নেতা যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা পায়, ওই জায়গায় নাকি সরকার তৈরি হলে 8333 টাকা করে মাসে দেওয়া হবে। আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব না। এই সৃজন এমপি হলে আমরাই প্রশ্ন করব, বেটা তোমার জন্য ভোট করেছে এই অঞ্চলের সমস্ত মানুষ, রাত দিন 24 ঘন্টা একাকার করেছে, পার্লামেন্টে গিয়েছো, যে কথা দিয়েছিলে সেই কথার কি হলো তাই বল। আজকে আমি সিপিআইএম এর একজন কর্মী হিসাবে এই মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলে যাচ্ছি, 5 বছর পরে যদি আমাকে জিজ্ঞেস করেন, 5 বছর পরে এই কথার কৈফিয়ত দেওয়ার জন্য আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আর বলতে বলুন তৃণমূল কংগ্রেস, বিজেপির নেতারা এই মঞ্চে এখন দাঁড়িয়ে যে কথা বলবে, এখান থেকে 20 কিলোমিটার দূরে গিয়ে বললে আর এক কথা বলবে, এই কথাটা আর বলবে না। তফাৎটা হচ্ছে এইটা। দ্বিতীয় কথাটা শুনে রাখুন, কৃষকের মুখে হাসি ফুটবে না। 1947-এ দেশ স্বাধীন হয়েছে, এতদিন ফুটেনি, কিন্তু আমরা বারে বারে প্রস্তাব রেখেছি বিকল্প, যে কৃষকের মুখে কি করলে হাসি ফুটতে পারে। কংগ্রেসের সময়ে স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল, গোটা দেশ ঘুরে স্বামীনাথন কমিশন রিপোর্ট দিল যে কৃষকের মুখে সামান্য হাসি ফুটতে পারে যদি এই কাজটা করেন। তো কি কাজ করতে হবে? তো কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে যে ধান, পাট, গম, সবজি, অন্যান্য ফসল উৎপাদন করে, হিসাব করতে হবে যে 1 বিঘে ফসল উৎপাদন করতে মোট খরচ কত হচ্ছে। মোট যা খরচ হবে তার 1.5 গুণ দাম দিয়ে সরকারকে গ্যারান্টি দিতে হবে ওই ফসল কিনে নেওয়ার, তবে কৃষকের মনে একটু হাসি ফুটলেও ফুটতে পারে। এই নির্বাচনী ইশতেহারে আমরা কথা দিয়েছি যে সরকার তৈরি হলেই স্বামীনাথন কমিশনের রিপোর্টকে কার্যকরী করা হবে। শুধু তাই নয়, ছোটখাটো যারা কৃষি লোন নিয়েছেন, পরিশোধ করতে পারেননি, বিনা শর্তে সমস্ত কৃষি লোন মকুব করা হবে। এটা হচ্ছে নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি। আর ক্ষেত্রযুদ্ধে যে কাজ বন্ধ করে রেখেছে
এই 100 দিনের কাজকে 200 দিন করা হবে, এবং কংগ্রেস বলেছে 400 টাকা, আমরা বলেছি 600 টাকা করতে হবে। যখন কেন্দ্রের সরকারটা হবে তখন একসঙ্গেই তো হবে, ওটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে নেব যে 400 টাকা মজুরিতেও এখন সংসার চলে না। যদিও এনআরজি প্রকল্পে এখন 250 টাকা দেওয়া হয়। কেন দেওয়া হবে 250 টাকা? 250 টাকার বিনিময়ে যদি আমি সংসারে খুব কম করেও ধরি যে 5 জনের পরিবার 250 টাকায় চলে এখন বর্তমান বাজারে, তাহলে বর্তমান বাজারে মিনিমাম সংসারটাকে চালাতে গেলে 600 টাকার প্রয়োজন আছে, এবং সেটাই আমরা কার্যকরী করে দেখাবো। কোনো টেনশন নেবার নাই, যদি আমাদেরকে সেই সুযোগ দেন। আর দিল্লিতে যদি আমরা সরকার তৈরি করতে পারি, এগুলা বাস্তবায়িত হবে। আর মা বোনেদের সম্মান বিজেপি রক্ষা করেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আপনাদের পশ্চিম বাংলায় এই 12-13 বছরে মা বোনেদের সম্মান রক্ষিত হয়েছে? অনেক উদাহরণ আছে, আমি সেই সব আলোচনায় যাচ্ছি না। কাজেই সেই সমস্ত কিছু করা হবে, এই জন্যই ভোটটা দিতে হবে। এইখানে সৃজন ভট্টাচার্যকে। আর যদি বলেন পাশে থাকা কাছে থাকা, তো সৃজন ভট্টাচার্য এখানে আসলো, একটা বাচ্চা ছেলে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ড্রেসের কোনো বৈভব নাই, ও থাকবেও না, আপনাদের আমরা নিশ্চিত করে বলতে পারি। তার কাছে যাওয়ার জন্য 5টা সিকিউরিটি পার করে যেতে হবে না। আজকে এখানে দাঁড়িয়ে যেভাবে তাকে চারিদিক থেকে ঘিরে ধরে সেলফি তুললেন, ফটো তুললেন, ওকে যদি এমপি করেন তার চরিত্র বদলাবে না, সে একই রকমই থাকবে, এই গ্যারান্টি আপনাদের দিতে পারি। আর ওই যে ছবিতে দেখছেন না, মাথার উপরে চশমা তুলে, ওর চোখই দেখতে পাবেন না আপনার। তো মানুষের চোখ না দেখলে বোঝা যায় যে এই মানুষটা কেমন? তা আপনি তো চোখই দেখতে পাবেন না, সব সময় চোখ কালো কাচ দিয়ে ঢাকা থাকবে, ওর দেখা পাওয়া যাবে না। কাজেই সৃজন ভট্টাচার্য এতটুকু বয়স থেকে রাজনীতি করছে, বর্তমানে ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতা, পশ্চিম বাংলার আনাচে কানাচে সে গিয়েছে। আজকে রিক্সা চালক, টোটো চালক, ভ্যান চালক, অটো চালক, আজকে যারা ইট ভাটায় কাজ করে, টালি ভাটায় কাজ করে, যারা শ্রমিক, তাদের গায়ের ঘামের গন্ধ কেমন সেটা সৃজন ভট্টাচার্য চেনে। আর এখানে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট আছে, তারা এই শ্রমিক শ্রেণীর মানুষের গায়ের ঘামের গন্ধটা চেনে কিনা সেটা একটু বিচার বিশ্লেষণ করার আমাদের প্রয়োজন আছে। শতরূপ এসছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি লাস্ট একটা কথা আপনাদের সামনে বলতে চাই। এই যে এখানে বিকাশ দা আগে বললো না, সৃজনও বলল, মমতা ব্যানার্জি বলতে বলতে বুঝতে পারেনি, বলেছে পশ্চিম বাংলায় আমি এত উন্নয়ন করেছি যে রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়নের কাহিনী বলে শেষ হবে। নির্বোধ, গাধা, নির্লজ্জ, বেহায়া না হলে এই কথা কেউ বলে? এখানে আমার চাইতে অনেক ভালো হিন্দু এবং মুসলমান আছেন যারা ধর্ম সম্পর্কে অনেক বেশি জানেন। এখানে যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তারা আমরা সবাই জানি, যদি কেউ অনেক পাপ করে থাকে, যদি কেউ নাস্তিক হয়, আল্লাহ বলেছেন যে আমি নাস্তিককেও ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি তাকে ক্ষমা করব না যে মুনাফিক, মানে যে শিরক করে, মানে যে আল্লাহর অংশীদার তৈরি করে। তাহলে আল্লাহর পাঠানো কিতাবের অংশীদার তৈরি করা, তো মমতা ব্যানার্জি বোঝে যে ও কি বললো, ও নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর একটা বাচ্চা মেয়ে, সে তো আবার কাকে আল্লাহ বলে দিয়েছে, তা বলছি যে ও নিয়ে ঘাবড়ানোর কিছু নয়। ইসলাম ধর্ম এত ঠুনকো ভিতের ওপরে তৈরি হয়নি যে ওর পেছন পেছন আমাদের দৌড়াতে হবে। ওসব নির্বোধ গাধা 3 পয়সা ইউনিভার্সিটিতে 2-3টে ধাপি পার হয়ে পড়াশোনা করেছে, ও ভাবছে আমি জগতের সবকিছু জেনে গেছি, বুঝে গেছি। জানে না। কাজেই
ওইটা নিয়ে আমাদের বেশি মাতামাতি করা প্রয়োজন। আমি শুধু একটা কথা বলতে চাই যে 2021 সালের ভোট আমরা মানুষকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে সিপিআইএমকে দিতে হবে। তো যখন ভোট চাইতে গিয়েছিলাম মানুষ কি বলেছিল জানেন? বলছে যে আর যাই করো বাপু, এবারে তোমাদেরকে ভোটটা দেব না। তো কাকে দিবেন? তো মমতাকে দিতে হবে। মানে যেখানেই ভোট চাইতে গেছে মমতাকে দিতে হবে। উনি বলেছিলেন যে 294 সিটের ক্যান্ডিডেট হচ্ছে আমি, আমাকে দেখে ভোট দাও। হ্যাঁ গো, কেন ভোট দিবেন? এতদিন সিপিআইএমকে দিলেন। তো বলছে যে ও বুঝতে পারবে না, তোমাদের মাথাতে ঢুকবে না, পারলে তোমরাও দিও এবার ভোট মমতাকে, কারণ এখানে বাঁচা মরার প্রশ্ন আছে মুসলমানদের। মমতাকে ভোট না দিলে মুসলমানদের বাঁচা খুব মুশকিল আছে এবার। তো কেন মুশকিল? না, তো 2021 সালের যে ভোট হয়েছিল তাতে প্রতিদিন নরেন্দ্র মোদী আর অমিত শাহ এই বাংলাতে এসে সভা করত আর জোরে জোরে বলতো যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে এবারে বিজেপি জিতবে, বিজেপির সরকার তৈরি হবে। আর বিজেপির সরকার তৈরি হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হবে, এনআরসি হবে, এখানকার মুসলমানদেরকে তাড়ানো হবে। আর ঠিক পরের দিনই ওইখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলতো যে আমি যতদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছি ততদিন কোনো বাপের বেটার হিম্মত নাই যে একটা মুসলমানের গায়ে হাত দেয়। হিন্দু মুসলমান ভাগ করতে হবে আলাদা করে। অতএব মুসলমানরা বুঝলো যে কি এই হচ্ছে বাপের বেটি, আমাদেরকে যদি রক্ষা করে তাহলে এই করবে। আর হিন্দুরা বুঝলো যে কি এই নরেন্দ্র মোদী এই হচ্ছে বাপের বেটা, একে ভোট দিতে হবে। এনআরসির আন্দোলন চলার সময়ে আমার যে ব্লকে বাড়ি রানীনগর, জলঙ্গি ব্লকের সাহেবনগর বলে একটা অঞ্চল আছে, সেখানে অরাজনৈতিকভাবে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছে। তৃণমূলের অঞ্চল প্রধান সাহেবনগরে প্রকাশ্যে গুলি চালিয়ে দুজনকে হত্যা করলো। একজন হচ্ছে মসজিদের মুয়াজ্জিন আর একজন হচ্ছে টোটো চালায়। ওইখানের তৃণমূলেরই এমএলএ নির্বাচিত হয়েছে 2021-এ। সাহেবনগর সংলগ্ন 3টে অঞ্চলে ভোটের দিন পর্যন্ত ওই এমএলএ ঢুকতে পারেনি। আমরা বুঝলাম যে এই 3টে অঞ্চলে অন্তত তৃণমূল কংগ্রেস ভোট পাবে না। কিন্তু যেদিন রেজাল্ট হলো 14টা অঞ্চল নিয়ে জলঙ্গি বিধানসভা, 11টা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ব্যাপক লিড। আর ওই 3টে অঞ্চল যেখানে ঢুকতে পারেনি সেখানে দেখলাম যে বাকি 11টার চাইতে তুলনামূলকভাবে আরো বেশি লিড দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোন অঙ্কে এই ভোট হয়েছে? অন্য কোনো অঙ্কে নয়। 77-এর আগে যেভাবে এই পশ্চিমবাংলার মুসলমানরা এই পশ্চিমবাংলাকে, এই ভারতবর্ষকে নিজের ভারতবর্ষ ভাবতে পারতো না, এখানে বড় বাড়ি তৈরি করতো না। বামপন্থী ফ্রন্ট সরকার আসার পরে তাদেরকে আশ্বাস দিয়েছিল যে এই দেশটা তোমার দেশ, এইখানে তুমি জন্মগ্রহণ করেছো, এখানে অনেক এখানে অনেক সম্পদ তৈরি হয়েছে, তুমি নিশ্চিন্তে এখানে বাড়িঘর করতে পারো, কোনো অসুবিধা নাই। আর যার জন্যে দেখবেন যে আজকে মুসলমানদেরও 2তলা 3তলা 5তলা 7তলা বাড়ি হয়েছে। মুসলমানরাও পশ্চিমবাংলার মধ্যে শিল্পপতি রয়েছে, অনেক অনেক উন্নতি করেছে। এমনি করেনি, এই নিরাপত্তা দিতে হয়েছে তাদেরকে। তাহলে সেই জন্যে আর একবার এই ভিটেমাটি হারাতে হবে সেটা তারা চায়নি। কাজেই 2021-এর যে নির্বাচন সেটা পরিষ্কার হিন্দু মুসলমানে ভাগ করে দিয়েছিল ওরা, ওই দুজনের দুটো বক্তব্যে। এবার হচ্ছে না। মুর্শিদাবাদের ভোট তখনও হয়নি। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বলে দিল যে মুর্শিদাবাদে যা হিন্দু আছে 2 ঘন্টায় ফিনিশ করে দিয়ে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি। এমনি বলল, মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া বলল। পশ্চিমবাংলার পুলিশ তার বিরুদ্ধে কোনো স্টেপ নিল না, এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত না। এত বড় কথা বলার পরও ভোট হয়ে গেছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ভোটে এবারে ওখানে জাতীয় কংগ্রেসের পশ্চিমবাংলার যে সভাপতি অধীর চৌধুরী, তার বিরুদ্ধে জয়েন্ট ক্যান্ডিডেট ছিল একটা, মানে দুটো দলের একটাই ক্যান্ডিডেট ছিল। সেটা হচ্ছে গুজরাট থেকে ভাড়া করে এনেছিল ইউসুফ পাঠান, সবাই চেনে নেবে। ওকে তো আলাদা কারণে আমরা চিনি, কিন্তু ওখানে নিয়ে গেছিল আলাদা কারণে। ও নিজেও জানে না
যেখানে কি বলতে হবে, কি করতে হবে, কিভাবে ভোট চাইতে হবে। ও প্রথম বলার সময় বলেও দিয়েছিল যে আমি এসবের কিছু বুঝি না। তাকে নিয়ে আসা হলো কেন? তো মুসলমান ভোটটাকে ভাগ করে দাও, অধীর চৌধুরী যাতে ভোটটা না পায়, আর ওইখান থেকে মাঝখান থেকে যদি বিজেপি পাস করে যায় তাও ঠিক আছে, অসুবিধা তো কিছু নাই। বিজেপি পাস করলেও যা হবে, তৃণমূল কংগ্রেস পাস করলেও তাই হবে। এই যে 4 জুন ভোট গণনা হবে, তারপরে যদি দেখেন যে বিজেপি 12-14টা সিটের জন্য সরকার তৈরি করতে পারছে না, আর মমতা ব্যানার্জি যদি 15-16টা সিট পেয়ে যায়, একদম নিশ্চিত থাকেন যে সব আগে গিয়ে যারা সমর্থন দেবে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, বিজেপিকে সরকার গড়তে। আর আমরা যারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের আছি, যারা মনে করছে যে কি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলতে চাই। যে নামটা যখন বললো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি মুসলমান, জামাল হোসেন। তা আচ্ছা, আমি কি নবী সাহেবের বংশধর? আরব থেকে এসেছিলাম আমি? আমরা এখানে যারা বসে আছেন মুসলমান সব এখানেই ছিলেন, কেউ আরব থেকে আসেননি। তাহলে মুসলমান এত ভারতবর্ষে হলো কিভাবে, সেইটা একটু জানতে হবে। তো মুসলমান হিন্দুদের মধ্যে যে 4টে বর্ণ নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো সেই আমলে ব্রাহ্মণরা এত অত্যাচার চালাতো এই বৈশ্য, ক্ষত্রিয় এবং বিশেষ করে শূদ্রদের ওপরে, যারা শিডিউল ট্রাইব তাদের উপরে, যে তারা সহ্য করতে না পেরে দলে দলে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এই সেই মুসলমান হচ্ছে আমরা আরব থেকে আসিনি। তো এখনো আছে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নাই। এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ বলছে যে সব হিন্দু এক। আমি এখানে দাঁড়িয়ে বলছি যে ঠিকই আছে, হিন্দুরা যদি একই হয় আপনারা ভোট দিন বিজেপিকে, কোনো অসুবিধা নাই। আগামী দিনে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে, করুক। গোটা পৃথিবীতে এখন 2টো হিন্দু রাষ্ট্র আছে আর 56টা ইসলামিক কান্ট্রি আছে। আর একটা যদি হিন্দু রাষ্ট্র বাড়ে তাতে অসুবিধার কিছু নাই। কিন্তু একটা কথা তাকে বলতে বলুন যে ঠিকই আছে, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ভারতবর্ষে এখন 142 কোটি মানুষ, মুসলমান এবং অন্যান্য সম্প্রদায় মিলে 42 কোটি আছে। তাহলে 100 কোটি হিন্দু আছে এখনো। এই 100 কোটি হিন্দুর গ্যারান্টি সৃষ্টি করতে হবে আপনাকে। কি গ্যারান্টি? না, তাই 100 কোটি হিন্দুর ঘরে যে সমস্ত শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার যুবক যুবতী আছে, তাদেরকে আপনাকে পার্মানেন্ট চাকরি না হলে কাজ দিতে হবে। এইটা বলতে পারছেন কিনা তাই বলুন। যদি পারেন তাহলে আমরা সবাই ভোট দেব। দ্বিতীয় কথা বলুন যে 100 কোটি কৃষক যারা আছে, তাদের যারা যে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে, তাতে সার, বীজ, কীটনাশক ভর্তুকিতে দিতে হবে, পারলে ফ্রিতে দিতে হবে, আর তাদের ফসল লাভজনক দামে সরকারকে কিনতে হবে। ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। মা বোনদের সম্মান রক্ষা করতে হবে। আর ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনো ভাগ রাখা চলবে না। আচ্ছা, ভারতবর্ষের রাষ্ট্রপতি রাম মন্দির উদ্বোধনে না হয় ডাক পেল না, আমি বুঝলাম যে ওটা মন্দির তাই ডাক পেল না, কিন্তু ভারতবর্ষের যে লোকসভার ভবন সেখানে কেন ডাক পাবে না? আর আমাদের যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, নিচু জাতের আছে, তারা আমরা খুব খুশি যে দেখো ভারতবর্ষে এবারে একজন রাষ্ট্রপতি হয়েছে যে দলিত সম্প্রদায়। এটাই তো বোঝাচ্ছে। তাহলে ওখানে ডাক পাবে না। এখনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ভোটের আগে থাকবে না, কিন্তু ভোটের পরে থাকবে। তাহলে শুরু করেছিল হুমায়ুন কবির, আর মমতা ব্যানার্জি এখন এই যে আবারও সেই মুর্শিদাবাদ, ওখানকার যে কার্তিক মহারাজকে আক্রমণ করলো। আচ্ছা, কি দরকার ছিল বলুন তো? কার্তিক মহারাজ আমার কি ক্ষতি করেছিল? কোনো ক্ষতি করেছিল? কোনো ক্ষতি করেনি। বলে কার্তিক মহারাজ মুর্শিদাবাদের টিএমসির এজেন্ট ঢুকতে দেয়। তা কিভাবে? প্রমাণ কি? অন্য কিছু না। আবারও ভোটটাকে ভাগ করতে হবে। এখন কতজনকে জনে জনে ধরে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী বলবে যে মুসলমানরা ভোট দাও তৃণমূলকে আর হিন্দুরা ভোট দাও বিজেপিকে? এইটা তো জনে জনে বলা যায় না। কাজে এই রাজনৈতিক পরিস্থিতিটা ওরা তৈরি করে দিচ্ছে যাতে আমরা নিজেরাই হিন্দু মুসলমানে ভাগ হয়ে যায়। কাজে এনআরসি ছিল 2021 সালে, যে ওটা চলবে না, ওটা ব্যান্ড হয়ে গেছে। এখন আবার একই কৌশল, নতুন কৌশল অবলম্বন করা হয়েছে একই জিনিসের জন্য।
তো সেই জন্য আমি বলি, এবং এটাই আমার শেষ কথা, যে সমগ্র পৃথিবীতে আল্লাহ ভগবান একটা প্রাণীকে প্রচুর ক্ষমতা দিয়েছে, মানে নিজের রূপ নিজের সেকেন্ডের মধ্যে পরিবর্তন করতে পারে, মানে লাল নীল হলুদ সবুজ যা মনে করবে তাই করতে পারে। সেই প্রাণীটির নাম কি জানেন? গিরগিটি। এই ক্ষমতা কিন্তু আল্লাহ আর কাউকে দেয়নি, কোনো প্রাণীকে দেয়নি, একমাত্র গিরগিটিকে দিয়েছে। তাহলে গিরগিটি রং পরিবর্তন করে জীবন বাঁচানোর জন্য। আর দ্বিতীয়ত এই পৃথিবীতে আর একজন মহিলা সেই ক্ষমতা নিজের যোগ্যতায় অর্জন করেছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। গিরগিটি না, রোজা না থেকে 30 দিন ইফতার করে হিজাব মাথায় দিয়ে। আগে আমরা ঠাকুরকে প্রণাম করতাম, এখন ঠাকুরকে ওর দিকে মুখ করে যেতে হয় বিসর্জন দিতে, কার্নিভাল। আবার 25শে ডিসেম্বরে সাদা ধবধবে একটা শাড়ি পরে চার্চে গিয়ে বলবে যে কি আমি তোমাদেরই লোক, মানে ও পাক্কা খ্রিস্টান। তাহলে একই অঙ্গে এত রূপ যে ধারণ করতে পারে, তাকে গিরগিটি ছাড়া কি বলবে? আমার চাচাজি বসে আছেন এখানে, ওকে যদি বলেন যে আপনাকে ভোটের স্বার্থে ওই গেরুয়া পোশাক পরতে হবে, পরবেন? উনি মরে গেলেও পরবেন। তাহলে মমতা ব্যানার্জি ভোটের স্বার্থে সব করতে পারে। তো এইটা আমরা কবে বুঝবো? ওর দোষ দিই না। আমি শেষ করে দেবো, শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। তো বিগত দিনে দুজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন দীর্ঘ সময় ধরে, বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসু। বুদ্ধদেব ভট্টাচার্য এখনো বেঁচে আছেন। কখনো দেখেছেন রোজার সময় টুপি মাথায় দিয়ে গিয়ে ইফতার পার্টিতে বসে পড়েছেন? জ্যোতি বসু বসেছেন। তার মানে তখন ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবাংলায় ছিল না। যারা অতি বড় বিরোধী আমাদের, তারাও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে দীর্ঘ 34 বছরে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। একমাত্র জ্যোতি বসুই বলতে পেরেছিলেন যে যারা দাঙ্গা করতে আসবে, আমার জনগণের পয়সা, ট্যাক্সের পয়সা দিয়ে কেনা গুলি একটাও যেন কারো পায়ে না লাগে, বুক সোজা করে চালাবে, মানে একটা গুলিও নষ্ট না হয়। এত বড় হিম্মত, যেখানে সেখানে দাঙ্গা লেগে যায়। মুর্শিদাবাদের ভরতপুরে দাঙ্গা লেগে যায়। তাহলে সেই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাবো যে এই নির্বাচনটা, নির্বাচনী এজেন্ডাটা রাম মন্দির তৈরি করার নয়, মসজিদ তৈরি করার নয়, গির্জা মঠ তৈরি করার নয়। এই নির্বাচনী এজেন্ডা হচ্ছে বেকার যুবক যুবতীদের চাকরি এবং কর্মসংস্থান, কৃষকের ফসলের লাভজনক দাম, সার বীজ কীটনাশকের দাম কমানো বা ফ্রিতে দেওয়া, মা বোনেদের সম্মান রক্ষা করা, সমস্ত ছেলে মেয়েদেরকে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করানো। যাদের মাথার উপরে ছাদ নেই তাদের মাথার উপরে ছাদ তৈরি করতে হবে। সবাই হাসপাতালে গেলে যেন ভিআইপি ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে। এই জন্য নির্বাচন, মন্দির মসজিদ গির্জা মঠ তৈরি করার জন্য নির্বাচন নয়। এই মাথাটাকে আগে পরিষ্কার করে দিই। আর মুর্শিদাবাদে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এবারে ভোট হয়ে গেছে, ভোটে লড়েছেন। একদম নিশ্চিত থাকেন, আপনাদের এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, 4 তারিখ যখন রেজাল্ট হবে তখন দেখবেন যে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম জিতেছেন। কোনো শক্তি নাই তাকে রোধ করা। অধীর চৌধুরীও জিতবে। মুর্শিদাবাদের 3টে সিট তৃণমূল এবং বিজেপি শূন্য হবে। আমি শুধু বলছি যে তিনি তো নির্বাচনী ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম, তো শুধু ক্যাপ্টেন দিয়ে ম্যাচ জেতা যাবে? শুধু ক্যাপ্টেন দিয়ে ম্যাচ জেতা যায়? তার জন্যে ব্যাকের প্লেয়ার লাগবে, ফরওয়ার্ডের প্লেয়ার লাগবে, মাঝমাঠের প্লেয়ার লাগবে। তাহলে এই জন্যে সৃজন ভট্টাচার্যকে এখানে জেতাতে হবে। তাহলে সেটা যদি আমরা পারি, তাহলে আমাদের যে কথা, সেই কথাগুলি আগামী 5 বছরে আমরা রাখার চেষ্টা করব। আর কটা দিন আছে,
1 জুন পর্যন্ত আপনারা ঠিকঠাকভাবে গিয়ে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দৌরাত্ম্যকে রুখে দিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে 4 তারিখ যাতে আপনারা আবার উৎসবে মারতে পারেন সৃজন ভট্টাচার্যকে জিতিয়ে, এই আবেদন আমি আপনাদের কাছে জানিয়ে আবারও সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, সালাম এবং নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।